প্রতি বছর কয়েক হাজার দর্শনার্থী আসে আমাদের ঢাকা শহরের এই পুরান ঢাকা ঘুরে দেখার জন্য। না, তারা কোনো ভিউ ব্যবসায়ী নয় কিংবা সস্তা কোনো ব্লগার নয়, তারা হচ্ছেন প্রফেশনাল ট্যুরিস্ট। অর্থাৎ আমাদের এই বাংলাদেশের মতোই তারা সারা বিশ্ব ঘুরে দেখেন। প্রথমেই বলে রাখি, আমার এটি কোনো ট্রাভেল ব্লগ নয়, এটা জাস্ট মানুষকে জানানোর জন্য একটা ভিডিও মাত্র। তো বিদেশিরা সাধারণত খুব সকালবেলায় সদরঘাট থেকে তাদের যাত্রা শুরু করেন। সদরঘাটে এসে তারা প্রথমেই লঞ্চ টার্মিনাল ঘুরে দেখেন। লঞ্চের বুকে দাঁড়িয়ে বুড়িগঙ্গার যে সৌন্দর্য কিংবা একটা লঞ্চের চলাচলের যে সিস্টেম, এটা সাধারণত তারা দেখেন। দেখার পর পাশে রয়েছে বোটঘাট। সেই বোটঘাটে তারা একটা নৌকা ভ্রমণ উপভোগ করেন। সেই নৌকা ভ্রমণ উপভোগ করার পর তারা চলে যান আহসান মঞ্জিলে। যেহেতু সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আহসান মঞ্জিলের পায়ে হাঁটা দূরত্ব, তাই সাধারণত পায়ে হেঁটেই আহসান মঞ্জিল চলে যাওয়া যায়। আহসান মঞ্জিলের টিকিট কেটে তারা ভেতরে প্রবেশ করে জাদুঘরে সংরক্ষিত জিনিসপত্র বা নবাবদের ব্যবহার্য যে জিনিসপত্র, নবাবদের জীবন আচরণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করেন। ইত্যাদি বিষয়গুলো ঘুরে দেখার পর তারা চলে যান আমাদের পুরান ঢাকার আরমানিটোলার আরমানিয়ান চার্চে। আহসান মঞ্জিল থেকে যেহেতু আরমানিয়ান চার্চ কিছুটা দূরে হওয়ার কারণে এখানে আপনাকে রিক্সা ইউজ করতে হতে পারে। রিক্সা ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এখানে 30 অথবা 40 টাকার মতো ভাড়া যাবে। আরমানিয়ান চার্চ কি? আরমানিয়ান চার্চ হচ্ছে, আমরা জানি একটা সময় আমাদের এই অঞ্চলে আরমানীয়রা ব্যবসা করত। তারা সাধারণত খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল। তাদের এখানে যে একটা কবরস্থান ছিল, সেই কবরস্থানের উপর একটা সময় তারা বিশাল চার্চ গড়ে তুলেছে। সেই চার্চের সৌন্দর্য উপভোগ করে তারা চলে যান পুরান ঢাকার আরমানিটোলার তারা মসজিদে। আরমানিয়ান চার্চ থেকে তারা মসজিদ যাওয়ার ক্ষেত্রেও আপনাকে সেমভাবে রিক্সা ইউজ করতে হবে। রিক্সা ইউজ করে আপনি চলে যাবেন তারা মসজিদে। এই ক্ষেত্রেও আপনার 30 থেকে 40 টাকা ভাড়া লাগবে। তারা মসজিদ আমাদের ঢাকার একটি পুরান মসজিদ এবং অবশ্যই একটি ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদের বিভিন্ন ইতিহাস, যেমন মার্বেল পাথর দিয়ে মসজিদটা তৈরি করা, বা জাপানিজ যে সংস্কৃতি, জাপানিজ যে স্ট্রাকচার এখানে ফলো করা হয়েছে, সেই জিনিসটা তারা দেখেন এবং এই মার্বেল পাথরের কাজ বা সুন্দর যে কারুকার্য, এই কারুকার্যগুলো তারা উপভোগ করেন। প্রথমে ছোট পরিসরে থাকলেও পরবর্তীতে মসজিদটিকে যখন ইরানি সংস্কৃতিকে অনুসরণ করে আরও সুন্দর বা নান্দনিক ডিজাইনে তৈরি করা হয়েছিল, তখন তার মার্বেল পাথরগুলো জাপান, পারস্য অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছিল। সুন্দর করা হয়েছিল গম্বুজগুলোকে আরও আগের তুলনায় অনেক বেশি। মসজিদটির ছবি আমরা এখনও পুরাতন 100 টাকার নোটের মধ্যে দেখতে পাই। তারা মসজিদের বিখ্যাত এই স্থাপত্যকলাগুলো তারা নিজ হাতে ছুঁয়ে দেখেন এবং অনেকেই তুলে নিয়ে যান ছবিও। তবে এই জায়গা থেকেই সাধারণত দেখতে দেখতে দুপুর গড়িয়ে যায় বা দুপুরের সময় হয়ে আসে। আপনি যদি নিজ থেকে ঘুরেন, তাদেরকে অনুসরণ করে আপনি যদি এই জায়গাগুলো ঘুরতে চান, তাহলে আরমানিটোলার কাছেই কিন্তু ভালো ভালো পুরান ঢাকার খাবারের যে ব্যবস্থাগুলো সেগুলো রয়েছে। সেগুলো আপনি চাইলে লাঞ্চ সেরে নিতে পারেন আশেপাশ থেকেই, কারণ আমরা জানি পুরান ঢাকার বিখ্যাত খাবারগুলো ওই অঞ্চলেই পাওয়া যায়। এক্ষেত্রে আশপাশের যে রেস্টুরেন্টগুলো আছে, যেমন কাজী দেউরি এলাকাতে, সেখানে আপনি ভালো কাচ্চি খেয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে ওইখান থেকে পুরান ঢাকা নাজিরা বাজার যেহেতু কাছে আছে, আপনি চাইলে সেখান থেকেও কাচ্চি অথবা বিরিয়ানি খেয়ে নিতে পারেন। একদিনের ট্যুর হিসেবে বিষয়টা কিন্তু মন্দ হয় না। আপনারা কি বলেন? তারা মসজিদ ঘুরে দেখার পর তারা সাধারণত রিক্সা নিয়ে চলে আসেন ঢাকেশ্বরী মন্দিরে। তবে এক্ষেত্রে দূরত্বটা কিছুটা বেশি হওয়ার কারণে 70 থেকে 80 টাকা রিক্সা ভাড়া লাগতে পারে। ঢাকেশ্বরী মন্দির আমরা জানি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের জাতীয় মন্দির হিসেবে স্বীকৃত। এইখানে তাদের যে গুরুত্বপূর্ণ পূজা অর্চনাগুলো সাধারণত বিশাল আয়োজনে হয়ে থাকে। বিদেশিরা তাদের সংস্কৃতি, তাদের আচার আচরণ এবং তাদের ধর্মীয় কৃষ্টি সাধারণত এখান থেকে উপভোগ করে যান। এছাড়াও কথিত আছে ঢাকা শহরটির নামকরণ করা হয়েছে ঢাকেশ্বরী মন্দির থেকে, এবং ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেন বংশের রাজা বল্লাল সেন। ঢাকেশ্বরী মন্দিরের নামটি কিন্তু বিখ্যাত। অনেকেই মনে করেন ঢাকার ঈশ্বরী অর্থাৎ ঢাকার দেবী, এই নামটি থেকেই তৈরি হয়েছে ঢাকেশ্বরী মন্দির। চুনাবালির তৈরি
এই ঢাকেশ্বরী মন্দিরটি যেমনি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তাদের তীর্থস্থান হিসাবেও। কারণ এইখানে রয়েছে দেবতা শিব, দেবী দুর্গা সহ তাদের অনেক দেবদেবীর পূজার জায়গা। এছাড়াও আধুনিক ভবনে এখানে রয়েছে লাইব্রেরি, সেমিনার কক্ষ সহ আরও অনেক আয়োজন। এত এত ভক্তদের পূজা অর্চনা, মোমবাতি প্রজ্বলন, তাদের যে ধর্মীয় বিশ্বাস বা তাদের যে আচার আচরণ, রীতিনীতি, এগুলো দেখতে দেখতেই তাদের সময় কেটে যায়। এরপর শেষ হয় ঢাকেশ্বরী মন্দিরে তাদের ঘুরে দেখার পালা। ঢাকেশ্বরী মন্দির ঘুরে দেখা শেষে এবার রওনা দিতে হবে লালবাগ কেল্লার দিকে। তবে এক্ষেত্রে রাস্তাটি পায়ে হেঁটেও পার হওয়া যায়, কারণ দূরত্বটি 15 মিনিট কিংবা 20 মিনিটের। তবে রিক্সা নিয়ে গেলে 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়া প্রয়োজন হয়। ঢাকায় উন্নত মানের যে রেস্টুরেন্ট ব্যবস্থা বা বিদেশি চাইনিজ ফুড বা ইউরোপিয়ান যে ফুড স্ট্রাকচারগুলো, এগুলো সাধারণত লালবাগ কেল্লার আশেপাশে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলোতে ভালো পাওয়া যায়, যার কারণে বিদেশিরা ওইখানে গিয়ে সাধারণত তাদের লাঞ্চটা করে থাকেন। যেহেতু লালবাগ কেল্লা বিকেল সময় খোলে, তাই দুপুরে লাঞ্চ শেষে বেলা গড়িয়ে এলে এবার তারা প্রবেশ করেন লালবাগ কেল্লায়। আমরা জানি পুরান ঢাকার একটি গুরুত্বপূর্ণ এবং নান্দনিক ডিজাইনের যে স্থাপত্যকলা রয়েছে সেটি হচ্ছে লালবাগ কেল্লা। সুবেদার শায়েস্তা খান সম্রাট আওরঙ্গজেবের আমলে এই কেল্লাটি তৈরি করেছিলেন। কেল্লাতে 3টি মূল ভবন রয়েছে, একটি শাহী মসজিদ, একটি পরিবিবির মাজার, একটি হাম্মামখানা। এই জায়গাগুলো সাধারণত তারা ঘুরে ঘুরে দেখেন। কেল্লায় প্রবেশের জন্য যে বড় বড় ফটকগুলো ছিল সেগুলোও কিন্তু কম সুন্দর নয়। সেগুলোতেও লুকিয়ে আছে আমাদের আভিজাত্য এবং পুরনো স্থাপত্য শৈলী, যার কারণে আমাদের বিদেশি ট্যুরিস্টরা এইসব জিনিসগুলো মুগ্ধ হয়ে দেখেন। কেল্লার মধ্যে থাকা গুপ্ত সুড়ঙ্গগুলো নিয়েও আছে নানা কত কথা। সেগুলো নিয়ে আছে রহস্য কিংবা মানুষের বানানো, মানুষের মুখে মুখে প্রচলিত অনেক কথাবার্তা। এছাড়াও কেল্লার মধ্যে যে সৈনিকরা থাকার ব্যবস্থা ছিল, এইসব জিনিসই তারা খুব নজর করে দেখেন। বর্তমানে লালবাগ কেল্লা অনেক সুন্দর বাগান এবং ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে। লালবাগ কেল্লায় রয়েছে সরকার নিয়ন্ত্রিত এবং সরকার নিয়োজিত কিছু ট্যুরিস্ট গাইডও, যারা কিনা বিদেশি ট্যুরিস্টদেরকে বিভিন্ন বিষয়ে জ্ঞান দিয়ে থাকে, কিভাবে কি হয়েছিল এই জায়গাতে। এভাবেই লালবাগ কেল্লার ঐতিহাসিক সৌন্দর্য দেখতে দেখতে শেষ হয়ে যায় বিকেলের একটি অংশ। তারপর বাকি থাকে আমাদের শেষ দর্শনীয় জায়গাটি, সেটি হচ্ছে কার্জন হল। লালবাগ কেল্লার মূল গেট থেকে রিক্সা নিয়ে সরাসরি চলে যাওয়া যায় কার্জন হল। পথে দেখতে পাওয়া যায় আমাদের স্মৃতিবিজড়িত সেই শহীদ মিনারও। আমরা জানি 1905 সালে বাংলায় যখন বঙ্গভঙ্গ হয়েছিল, সেই ইতিহাসের সাথে জড়িত কার্জন হল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ হিসাবে ব্যবহৃত হচ্ছে। লর্ড কার্জনের নামে তৈরি করা এই ভবনটি কখনো নগর ভবন, কখনো কলেজ লাইব্রেরি কিংবা কখনো বিশ্ববিদ্যালয়ের অংশ হিসাবে ব্যবহৃত হলেও এর অতি সুন্দর স্থাপত্যশৈলী যে কোনো দর্শককেই করে মনোমুগ্ধ। এরই মাঝে শেষ হয় আমাদের একদিনের ঘুরে দেখার পালা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে, সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।